অবশেষে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হলো বেশ কিছুক্ষণ। তার মধ্যে অনেক পয়েন্ট ছিল এবং এই টেলিফোনিক যে আলাপ, সেই আলাপটা বলা যায় সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক, পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক। এখন এই যে কথা হয়েছে সেখানে দুজনের মধ্যেই একটা ঠিক হয়েছে যে আমাদের সে কিছু সাময়িক ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে ভুলে গিয়ে ইরেজ করে দিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের মধ্যস্থতা উনি চেয়েছেন। এ ব্যাপারে যা ঘটে গেছে সেটা বলেছেন উনি যে ব্ল্যাকবোর্ডে লেখার মতো ডাস্টার দিয়ে তুলে দিন, এখানে কোনো দুঃখ প্রকাশ বা সরি বলার কোনো জায়গা নেই। আমরা দুজনেই দেশের আমাদের স্বার্থের কথা ভেবেছি, আমাদের আভ্যন্তরীণ দেশের রাজনীতির কথা ভেবেছি, এর বাইরে কিছু নয়। যা হয়ে গেছে, আমরা চলুন সামনের দিকে তাকিয়ে চলি। পুরোটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক এবং সেখানেই ঠিক হয় যে আমাদের বিদেশমন্ত্রী 6 থেকে 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে চূড়ান্ত কথাবার্তা হবে। আমি যে প্রথম থেকে বলে আসছিলাম বাংলাদেশ থেকে পা না তুললে আমেরিকা কোনোভাবেই কিছু হবে না, সেইটা কিন্তু সত্যি হতে চলেছে এতদিন বাদে। তো এর মধ্যে উনি একটা অনুরোধ করেছেন যে ভেনেজুয়েলা থেকে আপনি তেল কিনুন। এখন ভেনেজুয়েলার তো মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার পুরো তেলের দখল এখন আমাদের মালিকের হাতে। এখন মালিক বলছেন যে ভারতবর্ষকে আপনি কিছু তেল কিনুন। তো মোদিজি বলেছেন আমাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠাচ্ছি, পীযূষ গোয়াল, তিনি যাবেন। যদি রেটে পোষায় তাহলে পরে আমরা নিশ্চয়ই নেব, কিছু ডিসকাউন্ট দিন। আমরা ডিসকাউন্ট রেটে আমরা তেল কিনছি, আমরা রাশিয়া থেকে তেল কিনছি, ইরান থেকে বর্তমানে আমরা তেল কিনছি না, এই কারণে যে ইরানের সঙ্গে আপনাদের ইসরায়েলের একটা গন্ডগোল চলছে, সেই নিয়ে আমরা এখন চাবাহার বন্দরেও আমরা কোনো নিবেশ এখন আর করব না, আর ইরান থেকে তেলও আমরা নেব না। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল নিতে আমাদের আপত্তি নেই, কিন্তু যদি রেট ঠিক থাকে, আপনি আমার ডিসকাউন্ট রেটে দিন, আমি আপনার থেকে নেব। সব ছেড়ে দিয়ে আমি শুধু ভেনেজুয়েলা থেকেই তেল নেব, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অ্যালার্জি নেই কোনো কিছুতেই। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠান, আমাদের বাণিজ্য মন্ত্রী তাদের সঙ্গে বসবেন, বাণিজ্য সেক্রেটারি তার সঙ্গে বসবেন, ওদের সেক্রেটারি বলেন, তার সঙ্গে বসবেন, বসে ওনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। যা ঘটে গিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যেটা আমি বরাবর বলে যাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বদলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট তিনি ফোন করে নরেন্দ্র মোদীকে বলেছেন যা হয়ে গেছে, ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলুন, এখানে কোনো সরি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই, সামনের দিকে এগিয়ে চলি, আমরা যে যার দেশের জন্য করেছি। তো যাই হোক, এখন এই আমাদের যে 68টা অ্যাপাচে যেটা নিয়ে আটকে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, 68টা অ্যাপাচের আমাদের টাকা দেওয়া শোধ হয়ে গেছে, সব কিস্তি শেষ, কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটাও অ্যাপাচে দেয়নি। সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমরা ওই 68টা অ্যাপাচে আমরা ধীরে ধীরে আপনাকে আমরা সাপ্লাই করে দেবো, এবং এ বিষয়ে আমি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আমাদের প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রকের কথাবার্তা যদি সদর্থক হয় সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকব
আর যেটা হচ্ছে প্যাকড সিলিকন, ভারতের হাতে কিছু প্যাকড সিলিকন আছে। প্যাকড সিলিকন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলের বেসিক যে জিনিসটা, সেটা আমাদের গুজরাটের কিছু অংশে, অরুণাচলের কিছু অংশে এবং আপনার কি বলে সিকিমের কিছু অংশে, এই সিকিম বলছি, ওটাই কি বলে, অরুণাচল, গুজরাট এবং আর একটা জায়গা আমার মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না, এই তিনটে অঞ্চলে এই প্যাকড সিলিকা পাওয়া যায়। এই প্যাকড সিলিকা পাওয়ার ব্যাপারে, মানে প্যাকড সিলিকা না হলে পরে রেয়ার আর্থ মিনারেল দিয়ে কোনো কাজই হবে না। যে যতই রেয়ার আর্থ মিনারেল জোগাড় করুক না কেন, প্যাকড সিলিকাটা দরকার। যেমন চীনের কাছে প্যাকড সিলিকা আছে, ভারতের কাছে প্যাকড সিলিকা আছে, এটা কিন্তু আমেরিকার কাছে নেই, গ্রিনল্যান্ডে গেলে গ্রিনল্যান্ডেও পাবে না, আর ভেনেজুয়েলাতেও নেই। সুতরাং প্যাকড সিলিকার জন্য উনি কিন্তু ভারতবর্ষকে বলেছেন আমাদের প্যাকড সিলিকার ব্যাপারে আপনি একটু সহায়তা করুন এবং প্যাকড সিলিকা দেওয়ার ব্যাপারে আপনি একটুখানি আপনার নীতিটা বদল করুন। তো মোদিজি পুরো শুনেছেন এবং দুপক্ষের মধ্যে একটা কথাবার্তা হয়েছে যে আমরা কেউ এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে আমরা কেউ কোনো করব না, বিবৃতি দেব না, কেউ কিছুই লিখবো না এক্স হ্যান্ডেলে, না আমার পক্ষ থেকে আমি লিখবো, না আপনার পক্ষ থেকে আপনি লিখবেন। আমি ট্রুথ সোশ্যালেও কিছু দেবো না, এটা আমাদের মধ্যেই থাক। তো এই হচ্ছে কথাবার্তা। এর মধ্যে আপনাদের নির্বাচন হচ্ছে, দেখুন নির্বাচনে কি হয়। নির্বাচনে যে মানে যা ঠিক হয়েছে, 52-53 থেকে 55% মতো ভোট সরকার দেখাবে, এরা নিজেরা ঠিক করে নিয়েছে। 55% ভোট দেখাবে, আর এইটা ফল প্রকাশটা দেরি করবে, এখনই ফল প্রকাশ করবে না। আর আপনাদের এই মোটামুটি 68 জন আপনার কি বলে না 65 জন আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট স্যারেন্ডার করে দিয়েছে। এই যে গতকালকে আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বললেন না আমি জমা দিইনি কূটনৈতিক পাসপোর্ট, তিনিও জমা দিয়েছেন। তিনি জমা দিয়ে তিনি আমেরিকা এবং কানাডার ভিসা নিয়ে রেখে দিয়েছেন, সপরিবার ভিসা নিয়ে রেখে দিয়েছেন। এই 3-4 দিনে যদি অবস্থা যদি খারাপ হয়, তাহলে পরে যে যার ব্যাগ গোছানো রইল, যে যার টিকিট কাটবে আর একদম সোজা প্লেন ধরবে, দেশ ছাড়বে। এটা হচ্ছে তাদের জন্য একটা রাস্তা খুলে রাখা। এই যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে আমি সাধারণ পাসপোর্ট দিয়ে আমি ভিসাটা আমি করে রেখে দিলাম, মানে ভিসাটাকে চেঞ্জ করে দিলাম। আগের ভিসা করা ছিল, ওটাকে চেঞ্জ করে দিলাম এই পাসপোর্টে। তো এবার কি হলো, এবার আসি আপনাদের নেত্রী শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা 4 তারিখে আপনাদের 12 জন নেতাকে ডেকেছেন। 4 তারিখে, এই 4 জানুয়ারি, আজকে 2, পরশু দিন হচ্ছে 4 জানুয়ারি ডেকেছেন। কারণ তিনি ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন। তিনি বলেছেন যে একটা জিনিস পিছিয়ে গেছে, সেটা অন্যের কারণে পিছিয়ে গেছে, উনি কারোর নাম করেননি, মানে আমিও নামটা করব না, একজনের জন্য পিছিয়ে গেছে, কিন্তু এবার পরিস্থিতি বদল হয়েছে। এই বদলি পরিস্থিতিতে এবার কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে এবং আমাদের দেশে ফিরে আমাদের দেশের হাল ধরতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ওখানে এবার বলা হচ্ছে যে ভারতবর্ষ নাকি বাজেট বাড়িয়ে দিয়েছে আপনাদের দেশের জন্য। আসলে বাজেট বাড়ায়নি, বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রতিরক্ষা খাতে বড় বৃদ্ধি, চা বাহারে শূন্য বা বরাদ্দ, এই একটা খবর এখানে বেরিয়েছে। এখানে একটা ছোট লাইনে এখানে কিছু কিছু শব্দ বাংলাদেশ সম্পর্কে রয়েছে, আমি সেইগুলো শুধু পড়ে শোনাচ্ছি। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের বাজেটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে
সম্পর্কের টানাপোড়েন চলছে, সে দেশে ভারত বিরোধী ভাষ্য সামনে আসছে। বিশেষত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে যাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভোটের মুখে দাঁড়ানো ঢাকার। আপাতত বাংলাদেশ খাতে তাই হাত পুরোপুরি উবুর না করে গতবারের অর্ধেক বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বরাদ্দ 60 কোটি টাকা, 60,000 কোটি টাকা। গত বছর যা ছিল 120 কোটি টাকা, 120 কোটি টাকা, 60 কোটি টাকা, 120 কোটি টাকা থেকে 60 কোটি টাকা হয়েছে। যুক্তি, ভারতের কম সুদে দেওয়া বিপুল পরিমাণ ঋণ, বিভিন্ন প্রকল্প চলছে বাংলাদেশে, তাতে কোনো স্থগিতাদেশ নেই। আগামী 12ই ফেব্রুয়ারি সে দেশের ভোটে কি হয় সেটা সাউথ ব্লক একবার দেখে নিতে চাইছে। অন্যদিকে অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এবারও ভুটান তার সর্বোচ্চ 2,288 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারত। এছাড়াও নেপালের জন্য 800 কোটি টাকা, মালদ্বীপের জন্য 550 কোটি, শ্রীলঙ্কার জন্য 400 কোটি, মায়ানমারের জন্য 300 কোটি, আফগানিস্তানের জন্য 150 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব থেকে কম বরাদ্দ হলো বাংলাদেশ, যেটা 120 কোটি ছিল, সেটা নামিয়ে করে দেওয়া হলো 60 কোটি। মানে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য। এবার যখন বাংলাদেশ সরকার পরিবর্তন হবে তখন দেখবেন ব্ল্যাক বাজেট যেটা থাকে, ব্ল্যাক বাজেট থেকে কিছু টাকা এনে এখানে ঢুকিয়ে আবার সেটেল করে দেওয়া হবে। তো আপাতত এই হচ্ছে খবর। 4 তারিখে একটা বড় মিটিং রয়েছে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেতাদের। আর আন্দাজ করা যাচ্ছে ওই 12-র আশেপাশে বড় একটা কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমার কাছে খবর আছে। 12 তারিখের আশেপাশে আগে বা পেছনে এরকম একটা কিছু ঘটতে পারে, বড় ঘটনা ঘটতে পারে, যেটা আপনারা এখন কল্পনা করতে পারছেন না। আপনাদের দেশে বসে সেটা আপনাদের কাছে একটা দুর্বোধ্য জিনিস মনে হচ্ছে। তবে এই 6 থেকে 10 অবধি জয়শঙ্করের বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এবং সেখানে এই বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে, এটা বলতে ভুলে গেছিলাম। বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে, সেখানে তিনিও উপস্থিত থাকবেন। ডোনাল্ড ট্রাম্প তাকেও কিছু বুদ্ধি দিয়ে দেবেন কি করতে হবে না করতে হবে। সুতরাং নাটক জমে গেছে, আপনারা দেখতে থাকুন এবং চুপচাপ বসে পপকর্ন আর চা খেতে থাকুন, দেখুন দেশে কি হচ্ছে। রাজনীতিতে হানি ট্র্যাপ নতুন কোনো বিষয় নয় এবং আপনারা নিশ্চয়ই জানেন হানি ট্র্যাপ কি। হানি ট্র্যাপ হলো বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে ট্র্যাপ করা হয়। সাধারণত সুন্দরী তরুণীদের পাঠানো হয় এবং তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিষয়গুলো ধারণ করা হয়, কখনো ভিডিওতে বা সামহাও রেকর্ড করা হয় এবং পরবর্তীতে এটা দিয়ে নেতাকে ব্ল্যাকমেইল করা হয়। অনেকটা এরকমই হানি ট্র্যাপ। তো বাংলাদেশের রাজনীতিতে আমরা শুনেছি খুব রিসেন্টলি একটি বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, তাকে হানি ট্র্যাপ করা হয়েছিল এবং সে প্রায় তার তরুণী বান্ধবীদের নিয়ে কক্সবাজারে যেতেন। তো আলটিমেটলি ধরা খাওয়ার পরে তাকে তার দেশ ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু এই হানি ট্র্যাপের বিষয়টা যে এত বিশাল হতে পারে এইটা ধারণা ছিল না, যদি এই অ্যাপস্টেইন ফাইলসের এই বিষয়গুলো ফাঁস না হতো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই অ্যাপস্টেইন ফাইলসের বিষয়টা শুনেছেন। জেফ্রি অ্যাপস্টেইন, উনি একজন মার্কিন ধনকুবের অর্থনীতিবিদ এবং পরবর্তীতে জানা গেল একজন কুখ্যাত যৌন অপরাধী। এই জেফ্রি অ্যাপস্টেইনের মামলা এবং আরও ওর সাথে সহযোগীদের মামলা, এই সব মামলার নথিপত্র গত 30শে জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ পাবলিকলি রিলিজ করেছে। 30 লক্ষ পাতার এই ডকুমেন্ট এবং এখানে আপনার ভিডিও আছে 2000, 1,80,000 ছবি আছে। এবং এই জেফ্রি অ্যাপস্টেইন 1990 সালে ক্যারিবিয়ান সাগরের লিটল সেন্ট জেমস দ্বীপে একটা প্রাসাদ সম মধুকুঞ্জ তৈরি করেছিলেন। সেই মধুকুঞ্জে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দরী অল্পবয়স্ক তরুণীদের আনা হতো এবং সেখানে
অতিথি হিসেবে বিশ্বের নামকরা রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির সিইও, বিনোদন জগতের তারকা অনেকেই আসতেন। সেই মধুকুঞ্জে তারা আসতেন তাদের যৌন সম্ভোগের জন্য, তারা আসতেন তাদের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য। সেই মধুকুঞ্জে কারা কারা আসতেন সেই তালিকাটি প্রকাশিত হয়েছে, এবং সেই তালিকার কিছু নাম দেখে একেবারে ভিমরি খাবার মতো অবস্থা। ইয়ে আমার সামনেই আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ব্যবসা কারা আসছেন নামগুলো দেখেন। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, জন কেরি, টেড কেনেডি, রবার্ট এফ কেনেডি জুনিয়র, মাইকেল ব্লুমবার্গ, মানে আরো অনেক। বিনোদন মিডিয়ায় মাইকেল জ্যাকসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, উডি অ্যালেন, ক্রিস টাকার, বিজ্ঞান ও প্রযুক্তি ইলন মাস্ক, বিল গেটস, এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না, ইউকে, মধ্যপ্রাচ্য, অনেক দেশের, মানে একটা দীর্ঘ তালিকা। এবং এই যে এত বিখ্যাত লোকগুলো সেখানে যেতেন, তাদের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য এমনও হয়েছে যে সেখানে অল্প বয়স্ক তরুণীরা প্রেগনেন্ট হয়েছে, সেই প্রেগনেন্ট তরুণীদের অ্যাবর্শন করানো হয়েছে। সেই অ্যাবর্শন করার ফলে যে ফেটাসটা বেরিয়েছে, যে বাচ্চা, যেটা জন্ম না নেওয়া বাচ্চাটা, সেই বাচ্চাটাকে পুড়িয়ে তারা মাংস খেয়েছে। আবার ছেলেদের বলাৎকারেরও ঘটনা সেখানে অনেক ঘটেছে। তো এরকম একটা বিশাল অপরাধ জগৎ, এই যৌন অপরাধ কেন জেফরি অ্যাপস্টেইন এখানে চালাতেন এবং এদের হানি ট্র্যাপ করা হতো কেন? এটা একটা বিশাল নেটওয়ার্ক ছিল। এর সাথে বিশ্বের খুব প্রভাবশালী অনেক গোয়েন্দা সংস্থাও জড়িত ছিল, এবং তারা এই হানি ট্র্যাপের মধ্য দিয়ে এই সব নেতাদের পরবর্তীতে ব্ল্যাকমেল করতেন, এবং বিশ্ব রাজনীতিতেও তারা বিভিন্ন রকমের প্রভাব খাটাতেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখানে একটা বড় ভূমিকা রাখতেন বলেই এখন শোনা যাচ্ছে। তো এই যে আমি কয়েকটা নাম বললাম, বিশেষ করে আমেরিকার যে একদম শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, এই যে প্রেসিডেন্ট জর্জ বুশ, ক্লিন্টন বা ট্রাম্প, এই নামগুলো শোনার পরে সাধারণ আমেরিকানদের বা আমরা যারা আমজনতা অন্য দেশে থাকি, আমাদের মধ্যে কিরকম একটা প্রতিক্রিয়া হতে পারে? হয়তো আমেরিকার প্রতি আমাদের একটা নেতিবাচক ধারণা জন্মাবে, তার নেতা, তার প্রেসিডেন্টের প্রতি একটা নেতিবাচক ধারণা জন্মাবে, এবং এটা কি সুদূর প্রসারী কোনো একটা পরিকল্পনার অংশ কিনা? এই জেফরি অ্যাপস্টেইন এর ব্যক্তিগত বিমানে চড়েছেন অনেকেই, এইসব বিখ্যাত যাদের নাম বললাম। সে 2008 সালে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়। তখন সে কিন্তু আইনের ফাঁক গলে সে মুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে সে গ্রেপ্তার হয় এবং 2019 সালে জেফরি কারাগারে মৃত্যুবরণ করে। জেফরির এই মৃত্যুটাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সে কি কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, নাকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ সে এত কিছুর সাক্ষী ছিল। এর সাথে একটা গ্লোবাল পলিটিক্স, যেটা বললাম যে আমেরিকার প্রতি একটা নেতিবাচক ধারণা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই এই অ্যাপস্টেইন ফাইলসটা এভাবে রিলিজ করা হয়েছে বলে অনেকে মনে করেন। এবং অনেকে মনে করেন যে 2026 সাল, যখন আমেরিকা তার বিশ্বে আধিপত্য টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে, এবং গত এক বছরে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প নানানভাবে বিতর্কিত হয়েছে, ঠিক সেই সময়ে আমেরিকান লিডারদের, আমেরিকান সেলিব্রিটি, ব্যবসায়ীদের এক্সপোজ করে পৃথিবীর সামনে নেগেটিভলি এক্সপোজ করা হলো। এর মানে কি আমেরিকার যে একক সাম্রাজ্য আধিপত্য সেটিকে চ্যালেঞ্জ করা হলো? সেটি কি ক্রমশ ধ্বংসের পথেই যাত্রা শুরু করলো? এটা কি একটা পরিকল্পিত, মানে সুপরিকল্পিত একটা প্রকল্প, যার মধ্য দিয়ে আমেরিকার আধিপত্যকে সরিয়ে পৃথিবীতে গ্রেটার ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? এই যখন বিশ্ব রাজনীতির অবস্থা, যে আমেরিকাকে ডাউন করে সেখানে
অন্য শক্তির আধিপত্য, বিশেষ করে ইসরায়েল এককভাবে বিশ্বে আধিপত্য বিস্তার করতে চায় কিনা, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। কিন্তু এর মধ্যে আমাদের যে নোবেল বিজয়ী, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার নাম এই ফাইলে ১৩ বার এসেছে। কেন এসেছে সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, এবং এই ফাইলে আসার পাশাপাশি আরেকটা ইমেল ভাইরাল হয়েছে। সেই ইমেলটি পাঠিয়েছেন অ্যাল সেকেল এবং ইসাবেল ম্যাক্সওয়েল নামের দুজন। তারা পাঠিয়েছেন এটি অ্যানিমেশন সিরিজ দ্য সিম্পসন। আপনারা দেখেছেন দ্য সিম্পসন, খুব জনপ্রিয় একটা অ্যানিমেশন মুভি সিরিজ। তার যে স্রষ্টা ম্যাট গ্রোনিংকে এই অ্যাল সেকেল এবং ইসাবেল ম্যাক্সওয়েল ইমেল করে রিকোয়েস্ট করেছিল ডক্টর ইউনূসের ব্যাপারে। এবং আপনারা জানেন যে এই দ্য সিম্পসনসের একটি পর্বে ডক্টর ইউনূসের উপস্থিতি ছিল, অতিথি অভিনেতা বলা যায়। এবং এর মধ্য দিয়ে বেসিক্যালি ডক্টর ইউনূসকে গ্লোবালি প্রমোট করার জন্য এই ইসাবেল ম্যাক্সওয়েল, অ্যাল সেকেল এরা কাজ করেছে। এখন ইসাবেল ম্যাক্সওয়েল, অ্যাল সেকেল, এদের নামটার সাথে ডক্টর ইউনূস কিভাবে জড়িয়ে গেলেন? এই ইসাবেল ম্যাক্সওয়েল গ্রামীণ আমেরিকা যেটা আছে ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ সংস্থা, সেটার সিনিয়র অ্যাডভাইজার ছিলেন। এই ইসাবেল ম্যাক্সওয়েলের আপন বোন গিজলেন ম্যাক্সওয়েল, তিনি এই জেফ্রি অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এবং এই গিজলেন ম্যাক্সওয়েল এখন ২০ বছরের কারাদণ্ড নিয়ে জেলে রয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস এই চক্রটার সাথে জড়িত। ২০১৮ সালের ২১শে সেপ্টেম্বর, সেই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন এবং ১ অক্টোবর পর্যন্ত ছিলেন। সেই সময়ে এই জেফ্রি অ্যাপস্টেইন চক্রের পক্ষ থেকে একটি মিটিংয়ে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটি লিখিত আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেই মিটিংটিতে যোগ দেননি। সেই মিটিংটিতে কি আলোচনা হওয়ার কথা ছিল শেখ হাসিনার সাথে? ২০১৭ সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই গ্রামীণ টেলিকমের যে কর্মচারীদের লভ্যাংশ পাবার একটা বিষয় আছে, সেই সংক্রান্ত যে মামলা হয়েছিল, সেই মামলাটির ব্যাপারে দফারফা করার জন্যই তারা শেখ হাসিনার সাথে মিটিং করতে চেয়েছিল যে ডক্টর ইউনূসকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক। এই নেগোসিয়েশন, ডক্টর ইউনূসের পক্ষে নেগোসিয়েশন করার জন্য তারা শেখ হাসিনাকে একটা মিটিংয়ে ইনভাইট করেছিলেন, কিন্তু শেখ হাসিনা সেই মিটিংয়ে যাননি। কারণ এটা একটা বাংলাদেশের বিচারাধীন বিষয়, এখানে নিউ ইয়র্কে বসে নেগোসিয়েট করার কিছু নেই। এখন ডক্টর ইউনূস সেই ক্যারিবিয়ান সাগরের সেই মধুকুঞ্জে, সেই দ্বীপের মধুকুঞ্জে গেছেন কিনা, সেখানে তিনি যৌনলীলায় মেতেছেন কিনা, এ ব্যাপারে কোনো কিছু এই রিপোর্টে নেই। সুতরাং কিন্তু দেখা যাচ্ছে যে এই চক্রটার সাথে ডক্টর ইউনূস ভীষণভাবে ঘনিষ্ঠ ছিলেন এবং ক্লিন্টন পরিবারের সাথে যে তিনি যে সম্পৃক্ত ছিলেন, এটা আপনারা সবাই জানেন, এখনও আছেন। এবং তিনি তাদের ব্যবহার করে গ্লোবালি নিজের ইমেজটাকে প্রমোট করেছেন। এই যে তিনি নিজে করেছেন তা না, বাংলাদেশে কোনো এক সময় তাকে ক্ষমতায় ইমপ্লান্ট করা হবে, সেই প্ল্যান কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক আগের থেকে। যে কারণে ২০০৬ সালে তাকে নোবেল দেওয়া হয়েছিল। ২০০৭ সালের যে 111-এ গভর্নমেন্ট এসেছিল, সেই সরকারে ডক্টর ইউনূসকে চিফ করার একটা চেষ্টা সেই সময় নেওয়া হয়েছিল। তিনি যখন চিফ হলেন না, তারপরে তার নেতৃত্বে একটা রাজনৈতিক দল করার চেষ্টা করা হয়েছিল, সেটাতেও তিনি যখন ব্যর্থ হয়েছেন, তারপর থেকে লেগেছিলেন। এবং ২০২৪ সালের ৮ই আগস্ট সেই ষড়যন্ত্রের এক পর্যায়ে তিনি বাংলাদেশের ক্ষমতা জোর দখল করেন। এখন প্রশ্ন উঠেছে, যাকে বাংলাদেশের মানুষ একেবারে দেবতার আসনে বসিয়েছে, সেই মানুষটা নিজের স্বার্থের কারণে বিশ্বের এরকম একটা অপরাধী চক্রের সাথে জড়িত ছিলেন। এটি তিনি আইনত কতটা অপরাধী তা জানি না, কিন্তু নৈতিকতার মানদণ্ডে তিনি ভীষণভাবে অপরাধী। তাহলে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে
এখনো আপনারা কি ভাবছেন সেটা আমার খুব জানতে ইচ্ছে করে।